2400 বছর আগে এমন একজন মানুষ জন্ম নিয়েছিলেন যিনি একাই দর্শন, বিজ্ঞান, যুক্তিবিদ্যা, রাষ্ট্রনীতি, সাহিত্য, জীববিজ্ঞান এবং পদার্থবিদ্যাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন। তার নাম অ্যারিস্টল। প্লেটো তাকে বলতেন দ্য মাইন্ড অব দ্য স্কুল, মানে বিদ্যালয়ের মস্তিষ্ক। আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক ছিলেন তিনি, আর আজও বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় তার চিন্তা। আজকের এই ভিডিওতে আমরা জানব কে ছিলেন অ্যারিস্টল, কিভাবে কাটল তার জীবন, কি রেখে গেলেন তিনি আমাদের জন্য। চলুন শুরু করি। অ্যারিস্টলের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 384 অব্দে উত্তর গ্রিসের স্টাগিরা নামক একটি ছোট শহরে। এই কারণেই তাকে অনেকে দ্য স্টাগিরাইট বলে ডাকতেন। তার বাবার নাম ছিল নিকোমাকাস, যিনি ছিলেন মেসিডোনিয়ার রাজা তৃতীয় অ্যামিন্টাসের রাজ চিকিৎসক। বাবা নিকোমাকাস ছিলেন চিকিৎসাবিদ্যা ও প্রকৃতি বিজ্ঞানে পারদর্শী, এবং ধারণা করা হয় অ্যারিস্টলের পর্যবেক্ষণ ও বিজ্ঞান মনস্কতার বীজ রোপিত হয়েছিল তার বাবার কাছ থেকেই। তার মায়ের নাম ছিল ফায়েস্টিস। তবে অ্যারিস্টল যখন খুব ছোট, তখনই তার বাবা মা দুজনেই মারা যান। এরপর তার লালন পালনের দায়িত্ব নেন তার অভিভাবক প্রক্সেনাস অব আটার্নিয়াস। শৈশব থেকেই অ্যারিস্টল ছিলেন অদম্য কৌতূহলী। রাজ দরবারের পরিবেশ, চিকিৎসার জ্ঞান এবং প্রকৃতির প্রতি গভীর আগ্রহ, এই তিনটি জিনিস তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছিল ছোটবেলা থেকেই। মাত্র 17 বছর বয়সে অ্যারিস্টল চলে আসেন এথেন্সে, তৎকালীন জ্ঞানের রাজধানীতে। ভর্তি হলেন প্লেটোর বিখ্যাত একাডেমিতে। এখানেই শুরু হলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র, আর এখন অ্যারিস্টল হলেন প্লেটোর ছাত্র। জ্ঞানের এই ধারাবাহিকতা পশ্চিমা দর্শনের ভিত্তি গড়ে দিয়েছে। অ্যারিস্টল একাডেমিতে প্রায় 20 বছর কাটালেন। তবে অ্যারিস্টল শুধু গুরুর মতো মেনে নেননি, তিনি প্রশ্ন করেছেন, বিতর্ক করেছেন, নিজস্ব মত গড়েছেন। প্লেটো বিশ্বাস করতেন বাস্তব জগৎ শুধু ছায়া, কিন্তু অ্যারিস্টল বললেন না, এই বাস্তব জগৎই আসল, এটাকে পর্যবেক্ষণ করো, প্রশ্ন করো। তিনি এমনকি বলেছিলেন, প্লেটো ইজ ডিয়ার টু মি, বাট ডিয়ারার স্টিল ইজ ট্রুথ। অর্থাৎ প্লেটো আমার প্রিয়, কিন্তু সত্য আরও বেশি প্রিয়। প্লেটোর মৃত্যুর পর অ্যারিস্টল এথেন্স ছেড়ে চলে গেলেন। কিছুদিন ভ্রমণ করলেন, গবেষণা করলেন, বিশেষত লেজবস দ্বীপে সামুদ্রিক প্রাণী নিয়ে তার গবেষণা পরবর্তীতে জীববিজ্ঞানের ভিত্তি হয়ে ওঠে। এরপর মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপের আমন্ত্রণে তিনি হলেন 13 বছর বয়সী রাজকুমার আলেকজান্ডারের গৃহশিক্ষক। ভাবুন একবার, ইতিহাসের সবচেয়ে বড় দুই মানুষের এই মিলন। একদিকে পৃথিবীর মহানতম বিজয়ী, অন্যদিকে পৃথিবীর মহানতম জ্ঞানী। অ্যারিস্টল আলেকজান্ডারকে শিখিয়েছিলেন দর্শন, বিজ্ঞান, চিকিৎসা, শিল্পকলা ও নৈতিকতা। পরবর্তীতে আলেকজান্ডার বলেছিলেন, আমি আমার বাবার কাছ থেকে জীবন পেয়েছি, কিন্তু অ্যারিস্টলের কাছ থেকে পেয়েছি সৎভাবে বেঁচে থাকার শিক্ষা। খ্রিস্টপূর্ব 335 অব্দে অ্যারিস্টটল ফিরে এলেন এথেন্সে এবং প্রতিষ্ঠা করলেন তার নিজস্ব বিদ্যালয় লাইসিয়াম। এটি ছিল একটি অসাধারণ প্রতিষ্ঠান, যেখানে হাঁটতে হাঁটতে পড়ানো হতো। এই কারণে তার অনুসারীদের বলা হতো পেরিপেটেটিক্স, অর্থাৎ যারা হেঁটে হেঁটে শেখে। লাইসিয়ামে ছিল একটি বিশাল গ্রন্থাগার, নানা বিষয়ের গবেষণাগার। এটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নমুনা বলা যায়। এবার আসি অ্যারিস্টলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানে, যুক্তিবিদ্যা বা লজিক। তিনি প্রথম যুক্তির নিয়মকানুন গুছিয়ে লিখেছেন, সিলজিজম বা ন্যায়ানুমান। এই পদ্ধতিতে দুটি সত্য কথা থেকে তৃতীয় সত্য বের করা যায়, যেমন সব মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ, অতএব সক্রেটিস মরণশীল। আজও এই নিয়ম ব্যবহার করা হয় গণিত, আইন, বিজ্ঞান, সব জায়গায়। মেটাফিজিক্স বা অধিবিদ্যায় তিনি বললেন, সত্তা কি? এই প্রশ্নের উত্তর খুঁজলেন তিনি। তার মতে প্রতিটি বস্তুর দুটি দিক আছে, উপাদান ম্যাটার এবং আকৃতি ফর্ম। একটি পাথর থেকে মূর্তি হয়, উপাদান পাথর, কিন্তু তার আকৃতি দেয় মূর্তিকার। এই ধারণাটি দর্শনে বিপ্লব এনে দিয়েছিল। নীতিবিদ্যায় তিনি লিখলেন নিকোমাকিয়ান এথিক্স, যেখানে বললেন মানুষের জীবনের লক্ষ্য হল ইউডাইমোনিয়া, অর্থাৎ সুখী ও সার্থক জীবন, আর সেই সুখ আসে সদ্গুণ চর্চার মাধ্যমে। তিনি বললেন সাহস, ন্যায়পরায়ণতা, উদারতা, এগুলো চর্চা করতে হয় বারবার, অভ্যাসের মাধ্যমে। রাষ্ট্রবিজ্ঞানে তার পলিটিক্স গ্রন্থে বললেন মানুষ স্বভাবগতভাবে সামাজিক প্রাণী। তিনি বিশ্লেষণ করলেন 158টি রাষ্ট্রের সংবিধান এবং রাজতন্ত্র, গণতন্ত্র, অভিজাততন্ত্রের তুলনামূলক আলোচনা করলেন। দ্য রুটস অফ এডুকেশন আর বেটার, বাট দ্য ফ্রুট ইজ সুইট।
শিক্ষার শিকড় তেতো, কিন্তু তার ফল মিষ্টি। এই কথা আজও সমান সত্য। অ্যারিস্টলকে বলা হয় জীববিজ্ঞানের জনক। তিনি প্রায় 500 প্রজাতির প্রাণী নিজে পর্যবেক্ষণ করেন, শ্রেণীবিভাগ করেন। মাছ, পাখি, পোকামাকড়, সামুদ্রিক প্রাণী সবকিছু সরাসরি দেখে দেখে লিখেছেন। তিনিই প্রথম বললেন, তিমি মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী। এই সত্য প্রমাণিত হয়েছে আরও 2000 বছর পরে। পদার্থবিদ্যায় তার ফিজিক্স গ্রন্থে তিনি গতি, স্থান, সময় ও কার্যকারণের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, প্রতিটি ঘটনার একটি কারণ আছে এবং 4টি কারণ মিলে একটি বস্তুর পরিচয় তৈরি হয়। যদিও পরে গ্যালিলিও ও নিউটন অনেক তত্ত্ব পরিবর্তন করেন, তবুও অ্যারিস্টলই প্রথম এই প্রশ্নগুলো তুলেছিলেন। জ্যোতির্বিদ্যায় বললেন পৃথিবী গোলাকার, এবং চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বৃত্তাকার ছায়া দেখে তা প্রমাণ করলেন। এই প্রমাণ এতটাই শক্তিশালী ছিল যে পরবর্তী 2000 বছর এটি স্বীকৃত সত্য হিসেবে গণ্য হয়েছে। মনোবিজ্ঞানে লিখলেন দে আনিমা বা আত্মার উপর। এটি আত্মা ও মনের উপর প্রথম বৈজ্ঞানিক আলোচনা। তিনি বললেন, মনন ও শরীর আলাদা নয়, একে অপরের সঙ্গে সংযুক্ত। কাব্যতত্ত্বে তার পয়েটিক্স গ্রন্থ আজও সাহিত্য সমালোচনার ভিত্তি। অ্যারিস্টল লিখেছিলেন প্রায় 200টি গ্রন্থ, যদিও আজ টিকে আছে মাত্র 31টি। বাকিগুলো কালের গর্ভে হারিয়ে গেছে। তবু যা টিকে আছে তাই দিয়ে তিনি অমর। আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর এথেন্সে মেসিডোনিয়া বিরোধী মনোভাব বাড়তে থাকল। যেহেতু অ্যারিস্টটল মেসিডোনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, তার বিরুদ্ধে ধর্মদ্রোহিতার মিথ্যা অভিযোগ আনা হলো। বুদ্ধিমান অ্যারিস্টটল সেই পরিণতি টের পেলেন। স্যাক্রেটিসকে বিষ খেয়ে মরতে হয়েছিল, তিনি সেই ভুল করতে রাজি ছিলেন না। তিনি বললেন, আমি এথেন্সকে দর্শনের বিরুদ্ধে দ্বিতীয়বার পাপ করার সুযোগ দিতে চাই না। তিনি চলে গেলেন চালকিসে, তার মায়ের জন্মস্থানে। মাত্র 1 বছর পর, খ্রিস্টপূর্ব 322 অব্দে, মাত্র 62 বছর বয়সে অ্যারিস্টটল মারা যান, সম্ভবত পেটের অসুখে। কিন্তু তার মৃত্যুতে তার জ্ঞান মরেনি। মধ্যযুগে আরব পণ্ডিতরা, বিশেষত ইবনে রুশদ, তার গ্রন্থ সংরক্ষণ করেছেন, অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন। ইউরোপের রেনেসাঁস তার চিন্তাকে ভিত্তি করে গড়ে উঠেছে। থমাস অ্যাকুইনাস তার দর্শনকে খ্রিস্ট ধর্মের সাথে মিলিয়েছেন। আজও পশ্চিমা শিক্ষার মূলে আছে অ্যারিস্টলের প্রশ্ন করার শিক্ষা। দান্তে তাকে বলেছিলেন, ইল মায়েস্ত্রো দি কোলোর কে সানো, অর্থাৎ যারা জানেন তাদের গুরু। আজ যখন আমরা বলি প্রশ্ন করো, পর্যবেক্ষণ করো, যুক্তি দিয়ে বিচার করো, তখন আসলে আমরা অ্যারিস্টটলেরই কণ্ঠস্বর বহন করি। তাকে ভুলে যাওয়া সম্ভব নয়, কারণ তিনি আমাদের চিন্তার ভেতরেই বেঁচে আছেন। দ্য মোর ইউ নো ইউ ডোন্ট নো। যত বেশি জানবে তত বেশি বুঝবে তুমি কতটুকু জানো না। এটাই অ্যারিস্টটল, এটাই তার উত্তরাধিকার।